জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও শ্রদ্ধা। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশের মরদেহ দেশে আসছে আজ, আনা হচ্ছে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে। বিগত বছরগুলোতে দেশে নারীর ক্ষমতায়ন হয়নি মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি। রুট লেভেল থেকে নারীর ক্ষমতায়ন হয় না। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আজ থেকে সারা দেশে কলেরা টিকার ক্যাম্পেইন শুরু। ঝুঁকিপূর্ণ 14 উপজেলা ও থানায় প্রথম ডোজ দেয়া হবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করার উদ্যোগ উত্তর সিটির। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানে রাজধানীকে সুন্দর ও সবুজ করার প্রতিশ্রুতি। হরমুজ প্রণালীকে ফের যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি ট্রাম্পের। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ইরানের কড়া বার্তা। এবং ব্যাটিং ধসের পর দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। শরীফুলের শিকার 6 উইকেট, 101 লিড নিল অস্ট্রেলিয়া। এবার বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টার দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে। সকাল 10:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে। করুণ সুরের বিউগল বাজানো হয়। রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে একটি বৃক্ষরোপণ করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই শ্রদ্ধা কেবলই আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটি বার্তা। সাইফুল ইসলাম, নিউজ 24, সাভার, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারা। দুপুরে স্মৃতিসৌধে আসেন নতুন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন ক্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এই ইমদাদ আসতে। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে। আজকে বিশ্বে ইজ ভেরি হাই এবং একটা ব্যালেন্স রিলেশনস এর দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, we have a very balanced foreign policy and we're maintaining that balance very well in line with our national interest. কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশের মরদেহ দেশের পথে। শনিবার কলকাতার পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স
বেনাপোল সীমান্তের পথে রওনা হয়। এর আগে ভোমরা সীমান্ত হয়ে দেশে পৌঁছায় সাতক্ষীরার বাসিন্দা নিহত SM আলিমুজ্জামানের মরদেহ। শোকে ভারী কলকাতার পার্ক স্ট্রিট। ইস্টওয়ার্ল্ডের হিমঘর থেকে বের করা হচ্ছে একের পর এক কফিনে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের নিথর দেহ। সকালে হিমঘর থেকে প্রথমে বের করা হয় সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ। ভোমরা সীমান্ত হয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর বাকি 5 বাংলাদেশি মরদেহ তোলা হয় অ্যাম্বুলেন্সে। কফিনে নিহত কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত সহ তার পরিবারের 3 সদস্য ও সাভারের আহমেদ বাবুর মরদেহ রয়েছে, যারই মধ্যে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকার পথে। দীর্ঘ অপেক্ষা শেষে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হলেও দেশে ফেরাতে পেরোতে হয়েছে নানা কাগজপত্রের জটিলতা। আমরা যখনই ঢাকাতে পৌঁছাবো, আমরা পৌঁছে দাফন সম্পন্ন করব। ঢাকাতে আমাদের সবকিছু রেডি আছে। হোটেল অগ্নিকাণ্ডের পর পরিচয় শনাক্তকরণ, ময়না তদন্ত, মরদেহ হস্তান্তর ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে সময় লেগেছে। এরপর বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে শুরু হয় মরদেহ ফেরানোর প্রক্রিয়া। এখানকার প্রসিডিউরগুলোও ছিল একটু জটিল, তো সে কারণে আমাদের একদিন বেশি লাগলো আর কি। দীর্ঘ অপেক্ষার অবসান হলেও স্বজনদের কাছে এই ফেরার গল্প শুধুই শোকের। আর সহ্য করতে পারছি না আমি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিগত বছরগুলোতে দেশে নারী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে নারীর ক্ষমতায়ন হয়নি মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি রেস্টুরেন্টে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন না হওয়া পর্যন্ত নারী ক্ষমতায়ন হবে না। কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃত্বেও কোনো নারী না থাকায় আক্ষেপের কথা জানান তিনি। এক্ষেত্রে পরিবর্তন আনার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে সেটা বস্তুত অর্থে কিন্তু আমরা পাই নাই, বিকজ রুট লেভেল থেকে নারীর ক্ষমতায়ন হয় না। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। বাংলাদেশে যেখানে আমাদের অর্ধেক পপুলেশন নারী, সেখানে বাংলাদেশের কোনো উন্নয়ন, when you talk about development, no development is possible without when you leave behind this 50%. বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। রাজধানীর ভাসানটেক ও রায়ের বাজারে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে রোগী বাছাই কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বিভিন্ন চিকিৎসা বুথ ঘুরে দেখেন তিনি, কথা বলেন রোগীদের সঙ্গে। চোখে ছানি পড়া এই রোগীদের আল নূর চক্ষু হাসপাতালের পরিচালনায় অস্ত্রোপচার করা হবে। চোখে লেন্স সংযোজনও করা হবে বিনামূল্যে। পাশাপাশি দেয়া হবে প্রয়োজনীয় ওষুধ ও চশমা। উত্তর সিটি কর্পোরেশন 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে 55,000 বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, এমন তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার রাজধানীর উত্তরায় 17 নম্বর সেক্টরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে প্রশাসক বলেন, সবুজায়নের কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানে ঢাকাকে সুন্দর ও সবুজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। জানান, সারা বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি যেখানে সেখানে ময়লা ফেলা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদে বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। ইতিমধ্যেই প্রায় 55,000 গাছ আমরা রোপণ করেছি। আমরা উদ্যোগ নিয়েছি ক্লিন ঢাকা গ্রিন ঢাকা, আমরা পরিষ্কার রাখবো এবং সবুজায়ন করব।
সারা দেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত দেয়া হবে প্রথম ডোজ এবং আগামী 26 আগস্ট থেকে 25 অক্টোবর পর্যন্ত দেয়া হবে দ্বিতীয় ডোজ। ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই কার্যক্রম চলবে। 1 বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে এই টিকা খাওয়ানো হবে। সারা দেশে 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। টিকা কার্যক্রমের বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ সুমন। যাবো তার কাছে। শরীফ, টিকাদান কর্মসূচি কেমন চলছে জানাবেন। ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন সারা দেশের 14টি উপজেলার মধ্যে কিন্তু এই নারায়ণগঞ্জ সদর উপজেলাকেও এই কলেরার টিকা কর্মসূচির আওতায় আনা হয়েছে। সকাল 9টা থেকে কিন্তু এই কলেরা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে রয়েছে এই সদর উপজেলার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এই স্বাস্থ্য বিভাগের আজকে এই টিকা কার্যক্রম সকাল থেকে চলছে এবং এই সদর উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে কিন্তু এই টিকা কার্যক্রম চলবে। আমাদেরকে জানানো হয়েছে যেটা 9,70,131 জনকে এই কলেরা টিকা কার্যক্রমের আওতায় আনা হবে, যার মধ্যে রয়েছে পুরুষ রয়েছে 4,82,304 জন এবং মহিলা রয়েছে 4,87,327 জন। 1 বছর বয়স থেকে আমৃত্যু যারা জীবিত রয়েছেন তাদের প্রত্যেককে এই কলেরা টিকার কার্যক্রমে আওতানো হবে। শুধুমাত্র গর্ভবতী নারীরা বাদে বাকিরা কিন্তু এই কলেরা টিকার কার্যক্রমের আওতা হবে। আমরা কথা বলেছি সদর উপজেলা যিনি কর্মকর্তা রয়েছেন ফারজানা, উনি জানিয়েছেন যে এই সদর উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে কিন্তু এই কলেরা টিকার কার্যক্রম চলবে। প্রতিটি ইউনিয়নেই এক এক দিন এক এক সময় তারা এই কলেরা টিকা কার্যক্রম করবে। ইতিমধ্যে কিন্তু সদর উপজেলা বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে এবং তারা বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন যে স্থানীয় পর্যায়ে তারা বিভিন্ন যারা মাধ্যম রয়েছে সেখানে কিন্তু তারা এই প্রচারণা কার্যক্রম তারা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং যেই এই কলেরা টিকা যারা নেবেন তাদেরকে কিন্তু বিশেষ করে অনলাইনে সার্ভারের মাধ্যমে কিন্তু তারা অনলাইনে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হয়। তবে সার্ভারের কিছু জটিলতার কারণে কিন্তু এই যাতে কেউ যাতে ফেরত না যায় সেই জন্য কিন্তু তারা যারা আসছেন তাদেরকে কিন্তু তারা ফেরত দিচ্ছেন না এবং তাদের নাম ঠিকানা লিখে একটা কার্ডের মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করছেন যাতে যারা আসছেন কলেরা টিকা দিতে তারা যাতে কলেরা টিকা নিয়ে যেতে পারেন সেই জন্য কিন্তু তারা বিকল্প ব্যবস্থা রেখেছেন। তো নারায়ণগঞ্জের সদর উপজেলা থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টিতে পাহাড়ি ঝলে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের মতে রাত 12টা থেকে 3টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের কাঁচা মেহেদিবাগ ফুড বিল বাজার, মুসলিমপাড়া, গরুবাজার, শান্তিনগর, খাগড়াছড়ি গেট সংলগ্ন আশপাশ এলাকা পানিতে ডুবে যায়। মাইনী নদীর পাহাড়ি ঢলে দিঘিনালার মেরুং, কবাখালী ও বেওলখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে। দিঘিনালা মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে আমনের ক্ষেত। অনেক এলাকায় ঘর বাড়িতেও পানি ঢুকেছে। আশপাশের স্কুলগুলোতে নিরাপদ আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। আমাদের এই খালটা যদি খনন করে দেন, খনন হয় তাহলে আমাদের দুর্ভোগ থাকবে না। একসময় পিছিয়ে থাকা রাঙামাটির মিতিঙ্গাছড়ি এখন এসডিজি ভিলেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর বদলে গেছে গ্রামবাসীর প্রত্যাশার চিত্র। সুপেয় পানি, উন্নত সড়ক, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ চান তারা। স্থানীয়দের আশা পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নে বদলে যাবে মিতিঙ্গাছড়ির জীবনযাত্রা, খুলবে উন্নয়নের নতুন দুয়ার। মিতিঙ্গাছড়ি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর দেশের 3টি গ্রাম এখন এসডিজি ভিলেজ। এর একটি রাঙামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রগোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম। পাহাড়ের ভাজে ভাজে গড়ে উঠেছে এই জনপদ। নেই পর্যাপ্ত সুপেয় পানি, উন্নত সড়ক কিংবা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। তাই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন আশায় বুক বাঁধছেন পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামের বাসিন্দারা। রাস্তাঘাটের তো সমস্যা,
তারপরে পানীয় সমস্যা আমাদের এলাকা সিএনজি চালাকা ডেলি গ্যাস করে এইভাবে আছে, কেউ কিছু গরু ছাগল ফালিয়ে মানে চলতে আছে এইভাবে। এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণার পর মিতিঙ্গাছড়িতে বইছে আনন্দের জোয়ার। গ্রামবাসীর প্রত্যাশা পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের অনুন্নয়নের চিত্র বদলে যাবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, পাল্টে যাবে জীবনযাত্রা। ওয়েল পেট্রোল না থাকার কারণে উন্নয়ন মানে যে কর্মসংস্থান নাই। আর রাস্তাঘাট আপনার হাটে দেখলেন, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। কর্মসংস্থান মনে করেন একদম নিঃস্ব, সবাই মানে দিন মজুরি করে খায়, সরকারি চাকরি একদমই হয়তো নেই এলাকার মধ্যে। সুপ্রিয় পানি, উন্নত সড়ক, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, আধুনিক স্যানিটেশন ও শিক্ষার সুযোগ এসব এখন মিতিঙ্গাছড়িবাসীর প্রধান দাবি। কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়, সেক্ষেত্রে আমাদের মা বোনেরা যারা আছেন, ছোট বাচ্চারা যারা আছেন, তারা যাতে সেখানে খুব দ্রুত এবং সহজে প্রাথমিক চিকিৎসাটা গ্রহণ করতে পারে। পাইলট প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হলে রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি একটি রোল মডেল গ্রাম হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙ্গামাটি। হরমুজ প্রণালীকে ফের যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ওয়াশিংটনের সঙ্গে তেহরান সঠিক চুক্তি করতে প্রস্তুত নয় জানিয়ে কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন তিনি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান ব্যর্থ হবে। এদিকে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানির শত্রুকে ঐতিহাসিক ও ভয়াবহ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার মধ্যেই এমন পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। বিচারক জিনেট ভার্গাস তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই ভিসা স্থগিতের নীতি স্পষ্টতই বেআইনি, কারণ এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী, যা কনসুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের ক্ষমতার উপর পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তিনি আরও জানান, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেয়া বন্ধ করা প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। এর আগে জানুয়ারিতে কার্যকর হওয়া নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়। শুল্ক নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও কানাডা। শুক্রবার গভীর রাত পর্যন্ত ৩ দিন ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই শেষ হয়েছে আলোচনা। এরপর কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের উপর নতুন করে ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দীর্ঘদিনের মিত্র দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বেড়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে নতুন মার্কিন শুল্কের জবাবে সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ম্যাকাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করল অস্ট্রেলিয়া। শরীফুলের ৬ উইকেট শিকারে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং ধসে মাত্র ৬৪ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ের পর বেশ আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। তবে টস হেরে ব্যাট করতে নেমে দেখা যায় ভিন্ন চিত্র। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে আউট হন ওপেনার সাদমান ইসলাম। টেস্টে এ নিয়ে চতুর্থবার প্রথম বলে উইকেট পেলেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। নিজের দ্বিতীয় ওভারে আরো বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। পরপর ২ বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ও অধিনায়ক শান্তকে ফেরান তিনি। ব্যক্তিগত ০ রানে প্যাভিলিয়নে ফেরেন ৩ টপ অর্ডার ব্যাটার। ৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ও লিটন টিকতে পারেনি বেশিক্ষণ। ১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। পরে বাকি ব্যাটাররা যোগ দেন আসা যাওয়ার মিছিলে। মিচেল স্টার্কের ঝড়ো বোলিংয়ে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। অজিতের হয়ে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরীফুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করতে পারেনি স্বাগতিকরা। ২২ রানে তাসকিনের বলে ম্যাট রেঞ্চোর উইকেট হারায় অজিরা। শরীফুলের গতির ঝড়ে ৪১ রানে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড ও লাভ হোসেন। এরপর অ্যালেক্স ক্যারি ও স্টিভেন স্মিথ হাল ধরলেও টিকতে পারেনি। শরীফুল ঝড়ে একের পর এক উইকেট হারায় অজিরা। ক্যারিয়ারে প্রথমবারের মতো শরীফুল একাই নেন ৬ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে স্বাগতিকদের প্রথম দিনের ইনিংস। মামুনুর রহমান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।